হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো ছোট্ট বন্ধুরা? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আরে, তোমরা তো দেখি অনেক আগেই চলে আসছো। কেমন আছো তোমরা? কি অবস্থা তোমাদের বলো? পড়াশোনা কেমন চলছে? দিনকাল কেমন যাচ্ছে? ভালো। আচ্ছা। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমার নাম, আচ্ছা, আমার নাম হচ্ছে এই যে মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। এই যে দেখো আমার বায়োডাটা, সবাই দেখে নাও। যারা আর কি নতুন, আমার সাথে পরিচয় হয় নাই, তাদের বলি, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল রোমান। আমি পড়াশোনা করছি বুয়েটে, আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, মানে ট্রিপল ই যেটা বলে থাকি আমরা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আর আমি 6 বছর ধরে পড়াচ্ছি, 5 লাখ প্লাস স্টুডেন্ট পড়াইছি। আর বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের সাথে যুক্ত আছি। আমি তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে আছি, মাসরু ভাইয়ের পাশাপাশি আমিও হচ্ছে ফিজিক্স পড়াবো। পাশ করছি কত সালে? এই যে এই বছরই আসলে পাশ করছি, এই যে এই বছর। এই বছর মার্চের দিকে না, এপ্রিল এরকম, ওই তো 3-4 মাস হয়েছে আর কি। আচ্ছা, ভালো করে পোজ দিব। আচ্ছা, ঠিক আছে, সুন্দর করে পোজ দিব, সমস্যা নাই। বুয়েটে চান্স পেতে হলে অনেক কি কষ্ট করতে হয়? হ্যাঁ, অবশ্যই। কষ্ট না করলে কি তুমি কোনো কিছু পাবা? তুমি যখনই কোনো জিনিসের উপর এফোর্ট দিবা, পরিশ্রম না থাকলে কখনোই সেটা হচ্ছে ভালো রেজাল্ট আসবে না, স্বাভাবিক। পড়াশোনা ঠিক মতো করতে হবে, যেটাই করো। এখন তোমাদের হচ্ছে কম বয়স, 1 নাম্বার। তারপরে হচ্ছে দ্বিতীয় কথা, তোমরা নাইনে পড়ো, তোমাদের এখন থেকেই আসলে বেসিক হচ্ছে স্ট্রং করার সময়। মানে এই সময়টাতেই যদি অবহেলা করো, তাহলে পরবর্তীতে আসলে কুল পাওয়া যায় না। যেমন সহজ করে আমি যদি বলি, তুমি সিক্সের ম্যাথে যদি কিছু ফাঁকি দিয়ে আসো, তখন সেভেনে উঠে মনে হয় না, ইস, এটা তো সিক্সে ছিল। সিক্সে যদি পড়তাম তাহলে এখানে একটু আমার কষ্ট কম হইতো। বাস, এইটে উঠলে মনে করবা যে এই এই কিছু টপিক তো সেভেনেও ছিল। তারপর নাইনে উঠলে মনে হবে কিছু টপিক তো এইটেও ছিল, মানে সবকিছুই আগের সাথে রিলেটেড। তখন তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা, বেশিরভাগ পড়া দেখবা হচ্ছে এই 9-10-এর বেসিক থেকে আসে। তো তোমাদের স্টেপ স্টেপ বাই স্টেপ হচ্ছে যে শেখানো হয়। এখন মনে করো তুমি একটা বিল্ডিং এর 4 তলায় যাবা, তুমি 2 তলা, 3 তলা, তারপর না যাবা 4 তলায়, একবারে পা দিয়ে কি কেউ 4 তলায় যাইতে পারে? কখনো সম্ভব না, তাই না? স্টেপ বাই স্টেপ হচ্ছে ফলো করতে হয়। তো নাইনে আসো তোমরা, তোমাদের যে সিলেবাস আছে, যে পড়া আছে, খুব অ্যাটেন্টিভলি রুটিন করে, খুব মানে সুন্দর মতো সব বেসিক ক্লিয়ার করে হচ্ছে সব পড়া শেষ করবা। তারপরে দেখবা ইন্টার লাইফ অনেক স্মুথ যাবে। আর যদি এখানে ফাঁকিবাজি করো, তখন ওইখানেও দেখা যাবে আর কুল কিনারা খুঁজে পাবে না। দেশে মেধাবী থাকতে রূপপুর পারমাণবিক কেন্দ্রে রাশিয়ান কেন কাজ করে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে যে দেশে মেধাবী আছে, এটা যেমন সত্য, কিন্তু বাংলাদেশে তো আগে কখনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কি বলে আহ তৈরি হয় নাই, এটা তো ফার্স্ট টাইম। এখন মনে করো যে যাদের এই জিনিসটা আছে, তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে না? এই জন্য রাশিয়ান ইঞ্জিনিয়ার দরকার। আর তোমার এটা ভুল ধারণা যে বাংলাদেশের কেউ সেখানে কাজ করে না, ব্যাপারটা এরকম না। আমি নিজের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভিজিট করে আসছি, ওইখানে অনেক বাংলাদেশি ইঞ্জিনিয়ার আছে। ওকে। আইআইটি তে পড়তে হলে কি লাগবে? আইআইটি তে পড়তে হলে আইআইটির ভর্তি পরীক্ষা দিতে হবে, সে তো অনেক দূরের কথা। আগে 9-10 পড়া শেষ করো, এসএসসি পরীক্ষা ভালো মতো দাও, ভালো রেজাল্ট লাগবে। চুল আঁচড়ানো হয় কিনা? ও, আমার চুল আঁচড়াই না, কারণ ওই যে চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াবো, তখন যদি চিরুনিতে স্থির তড়িৎ জমা হয়, ওই চিরুনি ধরে যদি কেউ শক খায়, এই জন্য ওই ভয়ে আমি আর চিরুনি দিয়ে চুল আঁচড়াই না। তোমাদের তো আজকে স্থির তড়িতের দ্বিতীয় ক্লাস, তাই না? তোমরা জানো নিশ্চয়ই, চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াবো, তখন হচ্ছে চিরুনি চার্জিত হয়ে যাবে। ওই চার্জিত চিরুনি আবার কাগজের টুকরাকে আকর্ষণ করবে। তো এই জন্য আমি চিরুনি দিয়ে চুল আঁচড়াই না। বুঝতে পারছো? আচ্ছা, যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হয়, তাহলে কি ঘটবে? আচ্ছা, দুর্ঘটনা তো যে কোনো ক্ষেত্রেই হইতে পারে। যেমন মনে করো, এই যে আমি বাসে করে বা গাড়িতে করে যখন বাসা থেকে এখানে আসলাম, তো রাস্তাও তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো অ্যাক্সিডেন্টের তো আসলে উপরে মানুষের হাত নাই। এর জন্য তো কেউ আসলে রাস্তাঘাটে বের হওয়া বন্ধ করে দেয় নাই। তো সবকিছুই চলমান আছে। তো আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তোমাদের জানানোর জন্য বলে রাখি যে এই যে তোমরা যে অ্যাক্সিডেন্টের কথা বলতেছো,
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে দুর্ঘটনা, হ্যাঁ দুর্ঘটনা ঘটলে অবশ্যই রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই আছে, কিন্তু দুর্ঘটনা ঘটলেও যাতে এটার ইফেক্ট বাইরে পড়তে না পারে এই জন্য কিন্তু প্রয়োজনীয় মেজারমেন্টস নেওয়া হয়েছে। তো আমাদের অনেকের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা এই জিনিসগুলো বুঝি না। তো অনেকে অনেক কথা ছড়ায় বাইরে, বাট আমি যেহেতু বললাম আমি নিজেও রূপপুর ভিজিট করে আসছি, এই জিনিসগুলা হচ্ছে কেউ যদি গিয়ে দেখে তাহলে বুঝতে পারবে যে প্রয়োজনীয় মেজারমেন্ট করা আছে। আমাদের বাসাবাড়ির যে দেয়ালের যে পুরুত্ব, হ্যাঁ আমাদের বাসাবাড়ির দেয়ালের যে পুরুত্বটা এটা কিন্তু খুবই কম। আর যেখানে হলো ওই বিস্ফোরণ হইতে পারে, রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্রের যে ইয়াটা আছে, আমি নামটা ভুলে গেছি, একটা এরকম ডোম শেপের মতো একটা বিল্ডিং আছে, রিয়েক্টর বিল্ডিং বলে খুব সম্ভবত। তো ওইখানে যদি কখনো ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয়তা এটা যাতে বাইরে ছড়াইতে না পারে, এই জন্য দেয়ালের থিকনেস যে পুরুত্বটা এটা আসলে অনেক বেশি রাখা হয়। তা আমাদের বাসাবাড়ির যে দেয়াল সেগুলো হচ্ছে খুব সম্ভবত হইলে কয় ফিটের হবে, দেয়ালগুলোর পুরুত্ব নর্মালি কতটুকু হয়, একটা বা দুইটা ইটের মতো, হ্যাঁ একটা ইটের মতো এরকম 10 ইঞ্চির দেয়াল হয় নর্মালি, বা এই বাইরের দেয়াল হলে আরেকটু বেশি হয়। কিন্তু ওইখানে 3 মিটার থিকনেস। তুমি 3 মিটার মানে চিন্তা করতে পারতেছো, 3 মিটার মানে হচ্ছে একটা রুমের, ভালো সাইজের রুমের যে দৈর্ঘ্য, ওইটা হচ্ছে দেয়ালের থিকনেস, মানে দেয়ালের মোটা অত বেশি। তো বুঝতেই পারতেছো প্রয়োজনীয় যে রিস্ক এগুলা তোমার আমার চেয়ে ইঞ্জিনিয়ার অবশ্যই ভালো বুঝে। মানে কমন সেন্স ইউজ করো তোমরা, যে এখানে তো কেউ চাচ্ছে না যে দেশের দুর্ঘটনা হোক, বাট দুর্ঘটনা হইলে তো এটা তো আসলে আল্লাহর হাতে সবকিছু। ওকে আমরা পড়াশোনা শুরু করি, হ্যাঁ। মেডিকেলে পড়তে চাই, ইনশাল্লাহ দোয়া থাকলো অবশ্যই পড়তে পারবা। এসএসসি পরীক্ষা ভালো মতো দাও, একটা ভালো রেজাল্ট করো, ইন্টারে ভালোভাবে শেষ করো, তারপরে ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করো, দোয়া করি। আচ্ছা শুরু করি, গল্প করলাম এতক্ষণ, আসলে গল্প করলে করাই যায়, একটু পড়াশোনাও করা দরকার। আগের দিনে ক্লাসটা আশা করি নিশ্চয়ই করছো। তো ওই ক্লাসে আমরা চার্জের কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি। একটা বস্তুর সাথে আরেকটা বস্তু ঘর্ষণ করলে একটা বস্তু পজিটিভ চার্জ হবে আর একটা বস্তু নেগেটিভ চার্জ হবে। তো তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করছিলা যে ভাইয়া বুঝবো কিভাবে যে কোন বস্তু পজিটিভ হয় কোন বস্তু নেগেটিভ হয়। আমি বলছিলাম যে এটা উপরে ক্লাসের টপিক, যে তোমাদের আপাতত না জানলেও চলবে, বাট তোমাদের যেহেতু অনেক ইন্টারেস্ট আমি দেখছি, তাহলে মনে করলাম যে আচ্ছা আজকে জিনিসটা একটু দেখায় দেই। হ্যাঁ তাহলে তোমাদের জন্য ওই জিনিসটা আমি নিয়ে আসছি, দেখো তোমাদের জন্য একটা লিস্ট নিয়ে আসছি। এখানে দেখো একটা লিস্ট আছে, একটা সিরিজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, একটা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। কোন বস্তুর সাথে কোন বস্তু ঘর্ষণ করলে, মানে দুইটা বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করি তাহলে কে পজিটিভ চার্জ নিবে আর কে নেগেটিভ চার্জ হবে, দুইটা একটা ধারণা আমরা এই লিস্ট থেকে পেয়ে যাব। যেমন মনে করো ধরো এখানে আমরা হচ্ছে এই যে হিউম্যান স্কিন, মানে মানুষের যে চামড়া আছে সেইটার সাথে যদি হচ্ছে উল বা পশম, মানে উল তো বুঝছো ভেড়ার পশম, বা ওই যে উলের সোয়েটার যে সুতা, ওই ধরনের যে ম্যাটেরিয়ালটা থাকে সোয়েটার আর কি আমরা বলি, সোয়েট ওয়্যার সংক্ষেপে আমাদের বিকৃত হয়ে গেছে মুখে সোয়েটার। আচ্ছা, তো এইখানে হিউম্যান স্কিন আর উল এই দুইটার সাথে যদি আমাদের মানুষের শরীরের সাথে ওই যে উল দিয়ে যদি এভাবে ঘর্ষণ করি তাহলে কি হবে? দেখো হিউম্যান স্কিনের ক্ষেত্রে এখানে কি বলছে, উইকার টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রনস, মানে মানুষের শরীরের যে হিউম্যান স্কিনের কথা বলতেছি এটার উইকার টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রনস, মানে এখানে ইলেকট্রন থাকার যে টেন্ডেন্সি বা প্রবণতা সেটা কম। তাহলে মানুষের শরীরে যদি ইলেকট্রন থাকতে না চায় তাহলে সেই ঘর্ষণের কারণে সেই ইলেকট্রন গুলা উলে চলে যাবে। তাহলে হিউম্যান স্কিনের এখানে পজিটিভ হওয়ার প্রবণতা বেশি, এই যে আস্তে আস্তে যত নিচের দিকে নামতেছি তত নেগেটিভ হওয়ার প্রবণতা বেশি। তাহলে দেখো মানুষের শরীরের সাথে যদি উলের ঘর্ষণ করা হয়, তাহলে উলের ঘর্ষণ করা হইলে মানুষের শরীরের সাথে এই যে উলের যে ইয়াটা থাকবে এটা হয়ে যাবে নেগেটিভ, আর মানুষের শরীর হয়ে যাবে পজিটিভ। বুঝছো? আচ্ছা আবার ওই যে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর যে ব্যাপারটা আছে না, ওইটা দেখাই তাহলে। দেখো চিরুনি দিয়ে যদি চুল আঁচড়াই তাহলে আমাদের চুল কই, যে হিউম্যান হেয়ার এখানে আছে লিস্টে। এবার চিরুনি যেটা এটা কি দিয়ে তৈরি, প্লাস্টিক জাতীয় বস্তু, প্লাস্টিকের চিরুনি হয় নরমালি। তো এই যে নিচের দিকে দেখো পলিস্টার বা ইবোনাইট
এই ধরনের কোন একটা ম্যাটেরিয়াল আমরা লিখতে পারি। তো প্লাস্টিক আসলে যে নিচের দিকে, প্লাস্টিকটা এখানে দেওয়া নাই, বাট প্লাস্টিক এই দিকেই হয়। তো ধরো পলিস্টার ধরলাম আমরা, কথার কথা প্লাস্টিক হলে সবচেয়ে ভালো হইতো। এখানে প্লাস্টিক নাই মনে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো এটা ধরলাম। তো এখন বলো, এই দুইটা যদি ঘর্ষণ করি মানুষের চুলের সাথে যদি এই যে পলিস্টারের একটা যদি চিরুনি দিয়ে এইভাবে ঘর্ষণ করি, তাহলে কি হবে? ওই চিরুনিতে যে নেগেটিভ চার্জ জমা হবে, আর মানুষের চুলটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ক্যাট টার, ক্যাট টার না, এটা হলো ক্যাট ফার। ফার মানে হচ্ছে পশম। ফার, ক্যাট ফার মানে বিড়ালের পশম। বিড়ালের পশমের সাথে কার? সিল্কের কথা বলছিল? ও আচ্ছা, বিড়ালের পশমের সাথে সিল্ক। এই যে বিড়ালের পশম আর সিল্ক, এই দুটো যদি ঘর্ষণ করি, মনে করো সিল্কের একটা কাপড় দিয়ে বিড়াল রে ঘষতেছো, ব্যাপারটা হলো এরকম। সিল্কের একটা কাপড় দিয়ে বিড়ালকে আমরা ঘষতেছি, তখন কি হবে? তাহলে দেখো সিরিজ অনুসারে যে উপরের দিকে যে থাকবে সে হলো প্লাস, আর নিচের দিকে যে থাকবে সে হলো মাইনাস। তখন সিল্কের কাপড়ে বিড়ালের হচ্ছে স্কিন থেকে বা বিড়ালের ওই যে পশম থেকে সিল্কের কাপড়ে ইলেকট্রন চলে আসবে। হ্যাঁ, আমরা ব্রেক দিব, আমরা 45-এ একটা ব্রেক দিব, আর 2 মিনিট। এই জিনিসটা দেখাই আমরা হচ্ছে শেষ করব, মানে শেষ করবো বলতে ব্রেকে যাব আর কি। নাইলন মানে কি? আচ্ছা, নাইলনের দড়ি দেখবা যে ওই নাইলনটা হচ্ছে অনেকটা দেখতে প্লাস্টিকের মতোই, বাট ওইটা দিয়ে দড়ি তৈরি করা হয়, শক্ত প্লাস্টিকের দড়ি। কিছু দেখবা ওইগুলো হচ্ছে নাইলনের দড়ি আসলে। কটন মানে কি? কটন মানে হচ্ছে সুতা, ওই যে তুলা আর কি, সরি সুতা না, তুলা। কটন মানে তুলা। কটন মানে তুলা না ভাই? কটন মানে তো তুলাই, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আশা করি মোটামুটি তোমাদের একটা ক্লিয়ার হয়েছে। তো তোমরা যদি গুগলে সার্চ করো এই যে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, তো গুগলে এটা পাবা। তো তোমরা সেখানে আরো অনেক চার্ট দেখতে পাবা, সেখানে হয়তোবা আরো অনেক বেশি পরিমাণ ম্যাটেরিয়ালের ইয়া দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে আরো হচ্ছে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে এই যে এই প্রশ্নটা সবাই করছিল, এগুলো আসলে তোমাদের এখন শেখার কথা না, বাট অনেকে কোশ্চেন করছিল, তাই আমার মনে হলো তোমাদের ইন্টারেস্ট যেহেতু আছে, অবশ্যই আমার বলা দায়িত্ব, তাই আমি ক্লাসে এটা বলে দিলাম। আচ্ছা, তো আজকে আমাদের মেইন কথাবার্তা থাকবে হচ্ছে আবেশ প্রক্রিয়া নিয়ে। বৈদ্যুতিক আবেশ অর্থাৎ আমরা যে ঘর্ষণের মাধ্যমে চার্জ তৈরি করলাম, একটা বস্তুর সাথে যখন আরেকটা বস্তু ঘর্ষণ করছি, একটা পজিটিভ হয়েছে একটা নেগেটিভ হয়েছে, তাই তো? তো এই যে একটা পজিটিভ হয়েছে একটা নেগেটিভ হয়েছে, চার্জ তৈরি করছি ঘর্ষণের মাধ্যমে। ঘর্ষণ ছাড়াও কিন্তু চার্জ তৈরি করা সম্ভব, একটা চার্জ দিয়ে আরেকটা চার্জ জাস্ট টাচ না করেও করা সম্ভব। এটাই হচ্ছে হলো আবেশ বা বৈদ্যুতিক আবেশ, যে সরাসরি টাচ না করে বা সরাসরি সংস্পর্শ না করেও হচ্ছে আমরা কোনো বস্তুকে চার্জিত করতে পারি। যেমন ধরো এ একটা বস্তু, বি একটা বস্তু। তো এ বস্তুর সাথে বি বস্তু ঘষার পর, ধরো কথার কথা এ পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, আর বি বি হলো নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, এটা হলো ঘর্ষণ করে। এখন দেখো এখানে একটা ছবি দেওয়া আছে যে ঘর্ষণ ছাড়াও চার্জ তৈরি করা যায় কিভাবে। এই একটা গোলক, এটা হলো নিরপেক্ষ গোলক। নিরপেক্ষ কেন? কারণ যতগুলা প্লাস ততগুলাই মাইনাস। এই গোলকের কাছে যদি আমরা এই পজিটিভ চার্জটা নিয়ে আসি, টাচ করাই নাই, জাস্ট নিয়ে আসছি, তাহলে এইখানের মাইনাস গুলা এখানে আকর্ষণ অনুভব করবে, আকর্ষণ অনুভব করে এই পাশে চলে আসবে। আর যে প্লাস গুলা আছে সেগুলো বিকর্ষণ অনুভব করে দূরে সরে গেছে। এখন কোনোভাবে এই প্লাস গুলাকে যদি আমরা বাইর করে দিতে পারি, তাহলে পুরা গোলকটা মাইনাস চার্জে চার্জিত হয়ে যাবে না? কি মনে হয়? যদি কোনোভাবে প্লাস গুলাকে আমরা আলাদা করে এই পাশে এদেরকে কর্নার একবারে কি বলতে আমরা যে কোণ ঠাসা করে ফেলছি, প্লাস গুলোকে কোণ ঠাসা করে ফেলছি, এক কোণায় নিয়ে গেছি, তো এদেরকে যদি আমরা বের করে দিতে পারি তাহলে পুরা গোলকটার মধ্যে থাকবে শুধু মাইনাস চার্জ। বাট আগে দেখো এর ভিতরে প্লাস মাইনাস সুষমভাবে একেবারে মিক্সড অবস্থায় ছিল। তো তুমি একটা একটা করে তো আর এটা ধরতে পারবা না যে একটা একটা করে এই প্লাসটা টেনে বাইর করি, এই প্লাসটা টেনে বাইর করি, এরকম তো সম্ভব না। এই জন্য আমাদের এক পাশে করে ফেলছি, সব প্লাস গুলাকে ওয়ান সাইড করে ফেলছি। দেন এগুলাকে হচ্ছে যদি মনে করো গ্রাউন্ড বা ভূমির সাথে কানেক্ট করে দিই, তাহলে এগুলা হচ্ছে ভূমিতে
পাঠায় দিলাম, তাহলে বাকি থাকলো এই জায়গায় শুধু নেগেটিভটা। তাহলে এই পুরা গোলকটা তখন নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। আর যদি মনে করো যে না আমি প্লাস গুলোকে পাঠাবো না, আমি মাইনাস গুলোকে সরাই দিব, মাইনাস গুলোকে ধরো সরাই দিলাম, তো মাইনাস গুলোকে যদি সরাই দেই তাহলে এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে প্লাসটা, তখন আর এই মাইনাস গুলা কিন্তু থাকবে না, তাহলে পুরা গোলকটা তখন পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। তাহলে এইভাবে স্পর্শ না করায়ও আমরা একটা বস্তুর ভিতর থেকে চার্জকে সেপারেট করতে পারি। প্লাস সরাই দিলে মাইনাসটা পড়ে থাকবে, আর মাইনাসটা সরাই দিলে প্লাসটা পড়ে থাকবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখন হচ্ছে একটা 10 মিনিটের ব্রেকে যাব। এখন বাজতেছে কত, 45 না, আচ্ছা 46 বাজে। আবার আমরা শুরু করব তাইলে। আচ্ছা ঠিক আছে, ইয়াতে 7টার দিকে। এখন কয়টা বাজে, সরি, কয়টা 45, 5টা 45 তো। হ্যাঁ, তাহলে আমরা 55-তে আসি, নাকি একেবারে 6টায় আসি? একেবারে আমরা 6টায় স্টার্ট করব, ঠিক আছে? ওকে।
কি অবস্থা? চলে আসলাম ব্রেকের পরে। তো আবেশ, বৈদ্যুতিক আবেশ, এই ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে বৈদ্যুতিক আবেশ হলো গিয়ে আমরা কোনো একটা বস্তু স্পর্শ না করেও যে চার্জ তৈরি করতে পারি, সেটা আমরা দেখছি আবেশের মাধ্যমে। ওকে, ঠিক আছে। আহিত বস্তু মানে কি? চার্জিত বস্তু, এটা গত ক্লাসেও বলছি। খেয়াল করো না তোমরা? এই যে মনোযোগ, মনোযোগটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ যেন না সরে। তো মনে করো মনোযোগ সরলে গেলেও আসলে যাতে তোমাদের খুব একটা প্রবলেম না হয়, এই জন্যই অনলাইন হচ্ছে বেস্ট। শিখো বেস্ট, কারণ তোমরা পরবর্তীতে চাইলে রেকর্ডিংটাও দেখতে পারবা। ঠিক আছে, কিন্তু তারপরেও এমন ভাবার দরকার নাই যে ভাই রেকর্ডিং তো পাবোই, লাইভ ক্লাস করে কি হবে। কিন্তু রেকর্ডিং এ তো তুমি সরাসরি কোশ্চেন করতে পারবে না, যেমন এখানে আমাকে কোশ্চেন করতে পারতেছো। তো এরকম ছোটখাটো যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, আর পুরাটা তো আবার দেখতে পারবাই রেকর্ডিং থাকলে। ওকে, ঠিক আছে, তাহলে দেখি আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারি কিনা। যে আমরা যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াবো, তাহলে চিরুনিতে কোন চার্জ জমা হয়, এটা কিন্তু আমি বলছি, আজকে ক্লাসেই বলছি। যদি মনোযোগ থাকে তাইলে এটার উত্তর দিতে পারবা। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরীক্ষায় চিরুনিতে কোন চার্জ জমা হয়? লঞ্চ কি লেট হইলো নাকি? আচ্ছা আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই দিয়ে দিছে। হুম, তো সবার আগে দিল কে? মোহাম্মদ আবিদ হোসেন, তারপর আছে মোহাম্মদ হৃদয় হাসান, তারপরে আছে পার্থ। এই হলো আমাদের টপ 3। বাকিদের নাম বলবো না, কারণ টপ 3-তে আসতে হবে নাম শুনতে চাইলে, তাই না? কিছু একটা অর্জন করা দরকার আছে। আচ্ছা, এটার উত্তর হলো ঋণাত্মক চার্জ। তা আমরা কিভাবে দেখলাম ঋণাত্মক চার্জ? এই যে আমরা কিন্তু এটা পড়াইছি যে মানুষের চুলের সাথে যখন ওই যে প্লাস্টিকের ঘর্ষণ হবে, তখন চুল পজিটিভ চার্জে চার্জিত হবে, আর যেহেতু প্লাস্টিক নিচের দিকে আছে তাই এটা নেগেটিভ চার্জে চার্জিত হবে। ওকে, ঠিক আছে। একজন প্রশ্ন করছে, ভাইয়া চার্জ গুলো দুই পাশে গেলে তো পরমাণু বিলুপ্ত হয়ে যাবে। পরমাণু বিলুপ্ত হবে না তো, পরমাণু 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 জায়গায় থাকবে। এগুলো মুক্ত ইলেকট্রন। আর্থিং মানে হচ্ছে ভূমির সাথে সংযুক্ত করা, আর আহিত মানে চার্জিত। এটা আমি অনেকবার বলছি, তোমরা শোনো না কেন? একজন সেম কোশ্চেন বারবার করতেছো। আহিত মানে কি? চার্জিত। 2বার বলছি, এই নিয়ে 3বার বললাম। ওকে, তো আবেশী আদান আবিষ্ট আদান, তো দেখো এই যে এই আবেশের প্রক্রিয়া যেটা, যে আমরা চার্জ তৈরি করতে পারি, তো তোমাদের একটু আগে দেখাইলাম যে আমরা নেগেটিভ চার্জও তৈরি করতে পারি, পজিটিভ চার্জও তৈরি করতে পারি। ওকে, এবার বলো যে গত ক্লাসে যদি তোমাদের মনে থাকে যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ওই কনসেপ্টটা দিয়ে বলো তো এখানে কি হবে? এ ও বি দুইটি আহিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করতেছে, তাহলে কোন উত্তরটা সঠিক হবে? এ বি দুইটা আহিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করতেছে, তাহলে কোনটি সঠিক হবে? নিপল লঞ্চ হয়নি? হয়েছে? আচ্ছা, ওকে, তাহলে দেখি আমরা কে কে সঠিক উত্তর দিল। সঠিক উত্তরটা হচ্ছে 2 ও 3, মানে এ ঋণাত্মক বি ঋণাত্মক, অথবা এ ধনাত্মক বি ধনাত্মক, মানে দুইটাই যদি একই ধর্মী হয় তাহলে বিকর্ষণ করবে। তো সবার আগে দিছে আয়মান আলম আবির, তারপরে আছে মোহাম্মদ নাইমুর রহমান, তারপরে আছে সাইমা। থ্যাংক ইউ তোমাদের। তো এই ক্ষেত্রে আমাদের পজিটিভ চার্জ দুইটা যদি বিপরীত ধর্মী চার্জ হয়, তাহলে একটা আরেকটাকে হচ্ছে বিকর্ষণ করে। সরি, দুইটা সমধর্মী চার্জ হলে
দুইটা সমধর্মী, মানে সমধর্মী বলতে দুইটাই যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ হবে, আবার যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে হচ্ছে বিকর্ষণ হবে। আর দুইটা যদি বিপরীত ধর্মী চার্জ হয়, ধরো একটা প্লাস একটা মাইনাস, তাহলে তারা আকর্ষণ করবে, একে অপরকে আকর্ষণ করবে। আচ্ছা, তো দেখো এই যে বজ্রপাতের ব্যাখ্যাটা কিরকম হইতে পারে, বজ্রপাত কিভাবে হয় এটা আমরা একটু দেখাই। তো এখানে যে জিনিসটা হয়, ফার্স্টে ধরো একটা মেঘ আছে, তো একটা মেঘ এটার মধ্যে প্লাস মাইনাস সম পরিমাণে আছে, তো ধরো প্লাস গুলো আমি হলুদ কালি দিয়ে দেই। তো ধরো কথার কথা এরকম যে একটা মেঘের মধ্যে সম পরিমাণে প্লাস এবং মাইনাস চার্জ আছে, তো মোট চার্জ বা নেট চার্জ হচ্ছে শূন্য, তার মানে এটা পরমাণুটা নিরপেক্ষ, বা এই মেঘটাও হচ্ছে নিরপেক্ষ। এখন যখন এই মেঘের সাথে আরেকটা মেঘের ঘর্ষণ হবে, তো এই মেঘের সাথে মেঘের যখন ঘর্ষণ হবে তখন এই যে প্রথম মেঘ থেকে ইলেকট্রন গুলা যদি দ্বিতীয় মেঘে চলে যায়, তাহলে এই দ্বিতীয় মেঘে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আগে চারটা ইলেকট্রন ছিল, এখন এই চারটাও যদি ওখানে চলে যায়, ধরো চারটা না, ধরো তিনটা গেছে, এক দুই তিন, আর একটা এখানে রয়ে গেছে, এরকম যদি হয়, তাহলে দেখো চিন্তা করে দেখো তাহলে কি হবে, এই পুরা মেঘটা যেটা কিনা নিরপেক্ষ ছিল, ইলেকট্রন এই মেঘ থেকে এই মেঘে চলে গেছে ঘর্ষণ হয়ে, তাহলে এখানে পুরা এখন ধনাত্মক চার্জে চার্জিত অবস্থায় আছে না, কারণ পজিটিভ চার্জের পরিমাণ এখন বেশি। আর এই পাশের যে মেঘটা সেটা আসলে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, তাই পুরা মেঘটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে। তো এখন এটা হলো চার্জিত মেঘ, মানে এটা এখন চার্জড অবস্থায় আছে, এটা হলো আহিত অবস্থায় আছে বা চার্জিত অবস্থায় আছে। চার্জ হচ্ছে যে বাংলা, সরি চার্জ হচ্ছে ইংলিশ শব্দ, আধান হচ্ছে বাংলা, চার্জিত অবস্থায় আছে। এবার এই মেঘটা ভাসতে ভাসতে, ধরো ওই যে লাস্টেরটা যেটা নেগেটিভ চার্জে আছে, তাহলে এই পুরাটা একটা নেগেটিভ চার্জে চার্জিত মেঘ, এটা যখন ভাসতে ভাসতে যে পৃথিবীর কাছাকাছি এখানে আসবে, তখন মাটিতে এখানে প্রচুর পরিমাণে প্লাস এবং মাইনাস আছে, মাটিতেও প্রচুর পরিমাণে প্লাস মাইনাস আছে। তো এটা যেহেতু পুরাটা নেগেটিভ, তো এরা প্লাসকে আকর্ষণ করে উপরের দিকে নিয়ে আসবে। এই যে, তো মেঘের নিচের সারফেসে সব পজিটিভ চার্জ গুলো এভাবে সারিবদ্ধ অবস্থায় থাকবে, এভাবে জমতে 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 এক পর্যায়ে এখানে ঘনত্ব এতই বেশি হয়ে যাবে পজিটিভ চার্জের পরিমাণ, যে এরা আকর্ষণ করতে থাকবে। তো আকর্ষণ করতে 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 তো খালি জায়গা দিয়ে তো আর বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে না, এই চার্জ গুলো তো হচ্ছে ধুপ করে চলে যাইতে পারে না। তো যখন প্রচুর পরিমাণে চার্জ জমা হয়, তখন শূন্য মাধ্যমের ভিতর দিয়েও হচ্ছে কারেন্ট ফ্লো করে, তো এটাকে আমরা আর কি ওই বজ্রপাত হইতে দেখি। তো নর্মালি কিন্তু শূন্য মাধ্যম দিয়ে বা বায়ুর মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় না। কখন প্রবাহিত হয়, যখন জমতে 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 এখানে দুই পাশের যে বিভব পার্থক্য, এটাকে আমরা বলতে পারি বিভব পার্থক্য, অনেক বেশি যদি হয়ে যায়, অনেক বেশি যদি হয়ে যায়, কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি অনেক বেশি হয়ে যায়, তখন হচ্ছে এরা ডিসচার্জ হয়ে যাওয়ার চেষ্টা করে। ডিসচার্জ হয়ে যাওয়ার চেষ্টা করে মানে হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে। তো আবার আগের অবস্থায় কখন ফিরে যাবে, যদি ইলেকট্রন গুলো এখান থেকে চলে আসে মাটিতে। তো এইখানেই আমরা বিদ্যুৎ চমকাইতে দেখি, বিদ্যুৎ চমকাইতে দেখি। তো ওই যে যখন আকাশের দিকে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে অনেক আলো দেখা যায়, আমাদের গ্রামের ভাষায় বলে ঠাড়া পড়ছে। তো এরকম ঠাড়া পড়ে, তো এই যে ঠাড়া পড়ে তখন তোমাদের মাথার উপর ঠাড়া ফেলতে হবে, বুঝছো? পড়াশোনায় মনোযোগ না দিলে মাথার উপর ঠাড়া ফেলতে হবে। ওই যে এনাম ভাই তাল ফেলে, তাই না? এনাম ভাই যেমন তাল ফেলে মাথার উপরে, তো তোমাদের আসলে ঠাড়া ফেলতে হবে, ঠাড়া না ফেললে হচ্ছে তোমরা পড়াশোনা করবে না। তো এইভাবে হলো যে আমাদের বিদ্যুৎ চমকানোর ব্যাপারটা ঘটে। তা আশা করি বুঝতে পারছো, এখানে হচ্ছে পজিটিভটা দিয়ে ব্যাখ্যা করছে, অসুবিধা নেই, একই কথা।
যখন পজিটিভ মেঘটা ভাসতে ভাসতে মাটির কাছে আসবে তখন কি হবে, এই যে মাটির কাছে নেগেটিভ চার্জ জমা হইতে থাকবে অনেক। আর নেগেটিভ চার্জটা বা নেগেটিভ মেঘটা যখন ভাসতে ভাসতে এই যে মাটির কাছে আসবে তখন মাটির এখানে পজিটিভ চার্জ জমা হইতে থাকবে। তো এখানে ইলেকট্রন গুলা নিচ থেকে উপরে যাবে, আর এই ক্ষেত্রে ইলেকট্রন গুলা নিচ থেকে উপর থেকে নিচে নামবে। তো আমি বলছিলাম যে বিদ্যুৎ প্রবাহটা আসলে ইলেকট্রনের ফ্লোটা দিয়েই আমরা আসলে বুঝবো, যে ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এটা বুঝলেই হবে, একটা দিক দিয়ে চিন্তা করলেই হয়ে যাবে, আর বেশি ভাবা লাগবে না। ওকে, এবার আসলে আরেকটা যন্ত্রের ব্যাখ্যা আমরা যাব, সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। তো ইলেকট্রোস্কোপ দিয়ে বোঝা যায় যে কোন একটা বস্তুর মধ্যে কি ধরনের চার্জ আছে। তো ইলেকট্রোস্কোপের একটা সিমুলেশন দেখবো আমরা। তো এটা হচ্ছে একটা ইলেকট্রোস্কোপ। তো দেখো দেখা যাচ্ছে কিনা, কমেন্টটা কি অন করে দিই। তো এটা হচ্ছে একটা ইলেকট্রোস্কোপ, ঠিক আছে। তো ইলেকট্রোস্কোপের এখানে একটা ধাতব দণ্ড আছে চাকতির মতো, এই চাকতির সাথে একটা দণ্ড এখানে লাগানো। তো এখানে আসলে দুইটা প্লেট আছে, দুইটা প্লেট একসাথে যুক্ত আছে, এই জন্য দেখা যাচ্ছে না। আরেকটা ছবি দেখাই, এই যে এটা দেখো, এই যে দুইটা প্লেট আছে, এই যে দুইটা প্লেট পাশাপাশি যুক্ত করা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আশা করি, দুইটা প্লেট আছে, আর এটা হলো ধাতব টুকরা। তো এখন এটা নিরপেক্ষ অবস্থা আছে, নিরপেক্ষ অবস্থা এখানে প্লাসের পরিমাণ এবং মাইনাসের পরিমাণ তো সমান পরিমাণে থাকে, বেশিও থাকে না কমও থাকে না। তাহলে দেখো এইটারই সুন্দর ভার্সন, মানে দেখতে একটু কিউট কিউট ভার্সনটা হচ্ছে এই যে এটা। তো এখানে দুইটা প্লেট আছে নিরপেক্ষ, নিরপেক্ষ মানে এখানে যতগুলা চার্জ ততগুলা, যতগুলা পজিটিভ চার্জ ততগুলাই নেগেটিভ চার্জ। গুণে দেখো, 1 2 3 4 5 6টা পজিটিভ, 1 2 3 4 5 6টা নেগেটিভ, তার মানে এটা নিরপেক্ষ অবস্থায় আছে। এখন আমি যদি এইটার কাছে মাইনাস চার্জ নিয়ে আসি তাহলে কি ঘটবে। দেখো মাইনাস চার্জটা নিয়ে আসলে যেটা হলো, এইখানে যে মাইনাস গুলা ছিল সেই মাইনাস গুলা বিকর্ষণ অনুভব করে, যে মাইনাস গুলা বিকর্ষণ অনুভব করে ধাতব দণ্ডের মধ্যে দিয়ে এখান দিয়ে এখানে চলে আসছে। তো এই পাশও মাইনাস হয়ে গেছে, এই পাশও মাইনাস হয়ে গেছে। এখন দুইটা মাইনাস যদি পাশাপাশি কি থাকতে পারবে, পারবে না, কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তো দুইটা মাইনাস একে অপরকে বিকর্ষণ করে এদিকে দূরে সরে গেল। দেখো আবার যদি আমরা নিয়ে যাই, এই যে মাইনাসটার কারণে যখন এখানে মাইনাস হয়েছে তখন এরা দূরে সরে গেছে। এইবার যদি পজিটিভ চার্জ দিয়ে আমরা জিনিসটা দেখাই কি হবে তাহলে বলো তো। এই যে পজিটিভ চার্জের এই দণ্ডটা এখানে আনলে কি ঘটবে বলো, এই দণ্ড দুইটা কি দূরে সরে যাবে নাকি কাছে আসবে আরো, কি মনে হয়? না, এখনো দূরে সরে যাবে। দেখো বিশেষ না হলে, এই যে প্লাসের এটাকে যখন আমরা এখানে নিয়ে আসলাম এটার কাছে, এই যে প্লাসের এটাকে যখন এখানে নিয়ে আসলাম তাহলে মাইনাস গুলা এখান থেকে ওইদিকে চলে গেছে, মাইনাস গুলা এখান থেকে উপরের দিকে চলে গেছে, ইলেকট্রন গুলা আর কি, ইলেকট্রন গুলা উপরের দিকে চলে গেছে। তো ইলেকট্রন উপরের দিকে চলে গেলে এইটাও পজিটিভ চার্জে চার্জ দিত, এটাও পজিটিভ চার্জে চার্জ দিত। তো খেয়াল করো দুইটা পজিটিভ চার্জে চার্জ দিত দণ্ড পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে এটা দূরে সরে যাবে। তাহলে সব ক্ষেত্রেই যদি দূরে সরে যায় তাহলে বুঝবো কিভাবে কোনটা পজিটিভ চার্জ নাকি কোনটা নেগেটিভ চার্জ, তাই না? তো মনে তো প্রশ্ন জাগে যে পজিটিভ দিলেও যদি দূরে সরে যায়, নেগেটিভ দিলেও যদি দূরে সরে যায়, তাহলে বুঝবো কিভাবে এটা পজিটিভ নাকি নেগেটিভ। এটার একটা ব্যাখ্যা আছে, দেখো এটা আগে আমি এঁকে দেখাই। তো মনে করো প্রথমে তো এই যে এরকম স্বাভাবিক অবস্থায় ছিল, তা আমি এখানে যদি পজিটিভ চার্জ দেই তাহলে কি হবে, এই প্লেটটাও পজিটিভ হয়ে যাবে, এই প্লেটটাও পজিটিভ হয়ে যাবে, তো দুইটা পরস্পরকে বিকর্ষণ করে এই যে দূরে সরে গেল। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে কি দেওয়া হয়েছে, পজিটিভ, মানে একটা জানা চার্জ দিতে হবে, একটা জানা চার্জ দিতে হবে। একটু অফ করে রাখেন, একটা জানা চার্জ দিতে হবে, ঠিক আছে। তা আমি যদি ফার্স্টে একটা জানা চার্জ দেই তাহলে সেই জানা চার্জটা এখানে আসার পর এখানেও পজিটিভ হয়েছে এখানেও পজিটিভ হয়েছে, তো পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে তাই দূরে সরে গেছে। এইবার যদি আমরা একটা অজানা চার্জ এখানে নিয়ে আসি, এখন মজা হবে। তো এটা মনে করো একটা অজানা চার্জ,
তো এইটা কি চার্জে চার্জিত এটা আমরা জানি না। দেখো এখন দুইটা অপশন হইতে পারে, হয় এটা পজিটিভ চার্জে চার্জিত, এটা পজিটিভ। তাহলে এটা পজিটিভ হলে যে ঘটনাটা ঘটবে যে এইটা এখানে নিয়ে আসলে এই দুইটার মধ্যে আরো পজিটিভ চার্জ হয়ে যাবে, তখন এদের মধ্যে যে ফাঁকা গ্যাপটা, এই গ্যাপটা আরো বৃদ্ধি পাবে, আগে যতটুকু ছিল তার চেয়ে গ্যাপটা বেড়ে গেছে। ব্যাপারটা বুঝছো? তাইলে এখানে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে এই যে হলুদ অবস্থায় মানে এই যে এখন যে অবস্থায় আছে তার চেয়ে গ্যাপ আরো বাড়বে। যদি বাড়ে তাহলে বুঝতে পারবো যে এখানে আসলে পজিটিভ ছিল। বাট হোয়াট ইফ এখানে যদি নেগেটিভ থাকতো তাহলে কি হতো? তাহলে তো এই যে এরকম বড় হইতো না। নেগেটিভ থাকলে যেটা হইতো যে যদি নেগেটিভ চার্জটা থাকতো, এখানে যদি নেগেটিভ চার্জ থাকতো তাহলে খেয়াল করো এখানে তো অলরেডি পজিটিভ অবস্থায় আছে, নেগেটিভ চার্জ আসার কারণে এই জিনিসটা তো আরো নিরপেক্ষ হইতে থাকবে। তো নিরপেক্ষ হইলে এখানে চার্জের পরিমাণ আস্তে আস্তে কমবে, চার্জের পরিমাণ আস্তে আস্তে কমলে এদের মধ্যকার গ্যাপটাও আস্তে আস্তে কমে আসবে। তো ব্যাপারটা বুঝছো? তাহলে এখানে যে চার্জ দেওয়া আছে, এখানে যে চার্জ অলরেডি দেওয়া আছে সেটা কি পজিটিভ। পজিটিভ দেওয়া অবস্থায় যদি আবার পজিটিভ আনা হয় তাহলে বিকর্ষণের পরিমাণ আরো বাড়বে, অর্থাৎ গ্যাপ বৃদ্ধি পাবে। তাহলে গ্যাপ বৃদ্ধি পাইলে বুঝতে হবে এখানে সমধর্মী চার্জ আনা হয়েছে, আর যদি গ্যাপ হ্রাস পায় তাহলে বুঝতে হবে বিপরীত ধর্মী চার্জ আনা হয়েছে। তাহলে তোমাকে আগে থেকে জানা থাকতে হবে যে এখানে কি পরিমাণ বা কি ধর্মের চার্জ হচ্ছে দেওয়া আছে। তাহলে এখানে যদি আগে থেকেই পজিটিভ চার্জে চার্জিত অবস্থায় থাকে, যে ইলেকট্রোস্কোপটা যদি আগে থেকেই পজিটিভ চার্জে চার্জিত অবস্থায় থাকে তাহলে আবারও পজিটিভ আনলে গ্যাপ বাড়বে আর নেগেটিভ আনলে গ্যাপটা কমবে। যদি এই ইলেকট্রোস্কোপটা নেগেটিভ চার্জে চার্জিত অবস্থায় থাকতো তাহলে এই অবস্থাতে যদি এখানে পজিটিভ আনা হয় তাহলে কি হবে? পজিটিভ আনা হইলে যেগুলো নিরপেক্ষ হইতে থাকবে আস্তে আস্তে গ্যাপ কমবে। এই যে বললাম না, গ্যাপ কমা মানে বিপরীত ধর্মী চার্জ। এরপরে যেটা হবে যদি আবার মাইনাসটা নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে গ্যাপটা আরো বেড়ে যাচ্ছে। তো গ্যাপ যদি বাড়ে তাহলে বুঝতে হবে সমধর্মী চার্জ আনা হয়েছে, আর যদি গ্যাপ কমে তাহলে বুঝতে হবে বিপরীত ধর্মী চার্জ আনা হয়েছে। আর এইভাবে চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় এই ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। তো আমরা একটু দেখে নিই, এটা দেখি। তাহলে এটা এখন নিরপেক্ষ অবস্থায় আছে, ঠিক আছে। আমরা যদি পজিটিভটা নিয়ে আসি তাহলে এই যে গ্যাপটা আগের থেকে বেড়ে গেছে। এই অবস্থায় যদি আবার পজিটিভটা আনি তাহলে দেখো এই যে কি হয়, এই যে পজিটিভটা আনলে গ্যাপ আবার আগের থেকে আরো বেড়ে যায়, এই যে আরো বেড়ে গেছে। খেয়াল করো এখানে গ্যাপ বাড়তেছে। এই যে এখানে অলরেডি এই ইলেকট্রোস্কোপে পজিটিভ চার্জ আছে, তা আমি যদি অজানা একটা চার্জ নিয়ে আসি সেক্ষেত্রে যদি দেখি গ্যাপ বেড়ে গেছে তাহলে বুঝতে হবে যে এটা পজিটিভ চার্জে চার্জিত। আর যদি নেগেটিভটা আনতাম তাহলে দেখো গ্যাপটা আগের চেয়ে কমে যায়, তার মানে এটা বিপরীত চার্জে চার্জিত। তাহলে আগেই আমাকে ইলেকট্রোস্কোপে একটা চার্জ দিতে হবে, না হলে কিন্তু হবে না। এই যে আগে ইলেকট্রোস্কোপকে নিরপেক্ষ রাখলে কিন্তু এটা কাজ করবে না। আগে ইলেকট্রোস্কোপকে একটা চার্জ দিতে হবে এবং সেটা জানা একটা চার্জ দিতে হবে। তো মনে করো আবার দেখাই, ইলেকট্রোস্কোপকে একটা চার্জ দেই, এটা জানি আমরা। তো ইলেকট্রোস্কোপকে নেগেটিভ চার্জ দিলাম, এখন ইলেকট্রোস্কোপটা নেগেটিভ চার্জে চার্জিত অবস্থায় আছে। এইবার আমি আরেকটা নতুন অজানা চার্জে চার্জিত, এখন আমরা এটা চার্জ জানতে চাই। এখন এখানে যদি এটা রাখার পর দেখি গ্যাপ বেড়ে গেছে তাহলে ওইটাও মাইনাস, বাট রাখার পর যদি দেখি গ্যাপ কমে গেছে তাহলে ওইটা আবার প্লাস। এটা হলো যে ব্যাখ্যা, ঠিক আছে। ওকে, তাহলে মাইনাস থাকা অবস্থায় যদি মাইনাস কে আনো গ্যাপ আরো বাড়বে, যে যত মাইনাস আনবা তত গ্যাপ বাড়তে থাকবে। কিন্তু যদি প্লাস কে নিয়ে আসো তাহলে হচ্ছে গ্যাপটা কমতে থাকবে, অর্থাৎ বিপরীত ধর্মী চার্জ গ্যাপটাকে হ্রাস করে আর সমধর্মী চার্জ গ্যাপটাকে বৃদ্ধি করে। উপরের প্লাস গুলা নিচে আসে নাই কেন? ওই যে একটা ফ্লো দিয়ে বুঝবো, তো ইলেকট্রনের ফ্লো দিয়ে বুঝতেছি, তো প্লাস না নামছে, মাইনাসটা তো উপরে গেছে। সো ইলেকট্রনের ফ্লোটা চিন্তা করো, তাইলেই তো হয়। এটা প্রথম ক্লাসেও বলছি যে দুই দিক চিন্তা করলে মাথা উলাবে, তুমি একটা দিক ভাবো, হয় প্লাসের ফ্লো চিন্তা করো আর না হলে মাইনাসের ফ্লো চিন্তা করো, বাট বেস্ট হচ্ছে মাইনাসের ফ্লোটাই চিন্তা করা।
ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। এটাই আর কি আমাদের মেইন টপিক ছিল, যে ইলেকট্রোস্কোপ কিভাবে কাজ করে এটা জানা। তো এটার উত্তর দাও দেখি, ইলেকট্রোস্কোপ কোন পরীক্ষার জন্য চমৎকার একটা যন্ত্র? ইলেকট্রোস্কোপ, এটাতে অনেকের ভুল হবে। আমি জানি কোথায় কোথায় ভুল হইতে পারে। তো 3 এবং 4-এ আশা করি অনেকের ভুল হবে। 3 এবং 4। দেখি, অনেক অ্যান্সার দিয়ে ফেলছে। তো এটার উত্তর হচ্ছে আসলে 3। তো আবেশ কেন হবে না? কারণ দেখো ওই জায়গায় কিন্তু আবেশ না, সরাসরি আমরা সংস্পর্শ করাইছি। ওই যে চার্জ গুলাকে ডিস্কের উপরে সরাসরি লাগানো হয়েছে, এখানে আবেশ কাজ করে নাই। তো সবার আগে দিছে মুহিত, যে নামের আগে ইমোজি কেন দেওয়া, এত মন খারাপ কেন তোমার? তারপর আছে ইয়াসিন আরাফাত, ইশতিয়াক জামান, থ্যাঙ্কস তোমাদের। আচ্ছা, তাহলে এই ইলেকট্রোস্কোপ দিয়ে আমরা কি করতে পারি? চার্জের প্রকৃতি বের করতে পারি, অর্থাৎ অজানা চার্জটা সেটা পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল সেটা বের করতে পারবো। তো চার্জের আবেশও এখানে ঘটা সম্ভব, বাট স্থির তড়িৎটা হচ্ছে বেশি অ্যাকুরেট অ্যান্সার। যে ইলেকট্রোস্কোপে কিসের উপস্থিতির কারণে সূক্ষ্ম ধাতব পাত পরস্পর থেকে সরে যায়? ইলেকট্রোস্কোপে কিসের উপস্থিতির কারণে? এটার উত্তর কি হবে? এখানে অনেকে কনফিউজড হইতে পারো দুটা জায়গায়। তো এই যে পরীক্ষায় কিন্তু এরকম এমসিকিউ থাকে, এটা নাকি ওটা, এদিকে যাবো নাকি ওদিকে যাবো? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি কে কে সঠিক উত্তর দিতে পারলো। এটা সঠিক উত্তর হচ্ছে চার্জ। কারণ দেখছো এখানে ইলেকট্রনও থাকে, প্রোটনও, মানে পজিটিভ চার্জও থাকে। তো শুধু ইলেকট্রন বললে হবে না, কারণ চার্জটা দুই রকমই থাকতে পারে, পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে। আফরিন জামান দোলা, তারপর হচ্ছে জোবায়ের এবং নিলয় বর্মন, থ্যাঙ্কস তোমাদের। তো এই তো মোটামুটি আমাদের এইটাই ছিল ক্লাস, যে ইলেকট্রোস্কোপ যন্ত্রটা, এটাই আর কি বোঝানোর চেষ্টা করছি। তো কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা বলতে পারো। আর কে জানি আগের দিন ছবি তুলতে পারে নাই আমার, তা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ছবি তুলি আসো। বলছে আমি নাকি বেশি নড়াচড়া করি। তো দেখি একটু সুন্দর ছবি আসে কেমনে। এই যে এটা দিলে কি সুন্দর ছবি আসবে? এই যে হাসি দিছি, হয়েছে? স্ক্রিনশট নাও, সুন্দর করে নাও। ওকে, পোজ দিছি, দেখছো? আহ বলো, প্রশ্ন টশ্ন থাকলে বলো, না হলে আর ছুটি দিয়ে দিই। ওরে প্রশ্ন রে, একটু ইয়ে করে দেন, খুব দ্রুত চলে যেতেছে, বুঝতেছি না। একটু মানে স্ক্রল করে প্রশ্নগুলো একটু দেখেন, ফিল্টার করেন। চুম্বক কেন একে অপরকে আকর্ষণ করে? চুম্বক বুঝতে হলে আগে চার্জ বুঝতে হবে। তো চুম্বকের চ্যাপ্টার আমাদের যখন আসবে ইনশাল্লাহ, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। আগে চার্জ গুলা ভালো মতো বুঝো। তবে একটা জিনিস বলে রাখি, যেমন মহাকর্ষ বল, তুমি দেখো মৌলিক যে বলগুলো আছে, যে ব্যাখ্যা করা আসলে ফার্দার আর ব্যাখ্যা করা যায় না যেগুলা, এগুলোর মধ্যে কিন্তু মহাকর্ষ বল আছে। তুমি এই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, কেন পৃথিবীর একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে? এইটাই মৌলিক বল। তার মানে এইটার ভিতরে আর ব্যাখ্যা করা যায় না, দেখে এই যাকে মৌলিক বা ফান্ডামেন্টাল রেখে দিছে। ঠিক তেমনি যে কুলম্বের সূত্র দিয়ে যে একটা চার্জ আরেকটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এটাও এক ধরনের মৌলিক বল। আর চুম্বকের যেটা বললাম না, এটাও মৌলিক বলের অংশ। মৌলিক বল হচ্ছে 4টা: মহাকর্ষ বল, তাড়িৎ চুম্বকীয় বল, এই যে তড়িৎ বল আর চুম্বক বল দুইটা একসাথে, তাড়িৎ চুম্বকীয় বল। এরপরে হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো ওই দুইটা আসলে খুব একটা বেশি লাগে না, কিন্তু মহাকর্ষ তো তোমরা জানো। আর যে চার্জের যে বল, সেটা নিয়ে আমরা আলোচনা করবো এই অধ্যায়ে। তো এটা হলো চুম্বকের ব্যাপারটা গেল। আচ্ছা, আরেকটা পোজ দিব। আর কেমনে পোজ দেয়? এভাবেই তুলো, সুন্দর লাগতেছে তো আমার। প্রশ্ন করার সুযোগ পাই না, আহারে। ওই জায়গায় প্রশ্নটা করে দিলেই তো হইতো। প্রশ্ন করার সুযোগ পাই না, ব্যাপারটা না লিখে প্রশ্নটা লিখলেই হইতো। চার্জ কি? চার্জ হচ্ছে আধান। এটা প্রথম ক্লাসটা দেখো, তাহলে বুঝবা চার্জ কি। নিরপেক্ষ আর নেগেটিভ বস্তু কি আকর্ষণ হবে? হ্যাঁ, অবশ্যই হবে।
নিরপেক্ষ মানে তো সেখানে প্লাসও আছে মাইনাসও আছে, আর নেগেটিভ মানে তো সেখানে মাইনাস আছে, তো প্লাস গুলো যখন ওইদিকে যাবে তখন একটা আকর্ষণ তো অনুভব করবে, প্রথম ধাক্কাটা আর কি অনুভব করবে। আচ্ছা, 3 নাম্বার পোল বুঝি নাই, 3 নাম্বার পোলে কি ছিল? ইলেকট্রোস্কোপ কোন পরীক্ষার জন্য চমৎকার উদাহরণ? এই যে স্থির বিদ্যুৎ, আমাদের অধ্যায়ের নামই তো হচ্ছে স্থির বিদ্যুৎ, মানে যে চার্জ যে তৈরি হচ্ছে, চার্জের প্রকৃতি যখন আমরা বুঝতে চাই সেটা পজিটিভ নাকি নেগেটিভ, যে স্থির চার্জ গুলো আছে, তো সেইগুলা আমরা ইলেকট্রোস্কোপ যে যন্ত্রটা মাত্র দেখালাম না একটা যন্ত্রের ব্যাখ্যা, তো এইটা কোন পরীক্ষার, ইলেকট্রোস্কোপ কোন পরীক্ষার জন্য একটা চমৎকার যন্ত্র, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ মাপার জন্য আর কি। এই যন্ত্রটা কি স্কুলে আছে? সেটা তো আমি বলতে পারবো না তোমাদের স্কুলে আছে কিনা। প্লাস কাছে আনলে মাইনাস কেন নিচে যায় না? প্লাস আনলে মাইনাস কেন নিচে যাবে? এই ফাজিল, প্লাস আনলে মাইনাস কেন নিচে যাবে? প্লাস তো হচ্ছে মাইনাসকে আকর্ষণ করে আর উপরে ঠেলবে, এটা পজিটিভ চার্জ না, এটা তো আরো মাইনাসকে আকর্ষণ করবে, মাইনাস কেন নিচে যাবে? মাইনাসকে তো সে আকর্ষণ করবে। ওকে, বজ্রপাত হলে শব্দ হয় কেন? ওই যে মেঘে মেঘের যে ঘর্ষণ। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, যে আমরা অনেকে মনে করি যে আসলে মেঘে মেঘে ঘর্ষণ, এটা ছাড়াও আরো একটা কাহিনী আছে। তোমাদের বললে বুঝবে কিনা আমি শিওর না, আচ্ছা আবার বলি, অনেকে তো বুঝবা। সেটা হচ্ছে যখন এই যে অনেক হাই কারেন্ট ফ্লো করে, তখন হাই কারেন্ট ফ্লো করার সাথে সাথে বাতাসের যে অনুপরমাণু গুলো থাকে এগুলো আয়োনাইজড হয়ে যায় অনেক বেশি পরিমাণ এনার্জি পেয়ে। তো অনেক সময় সেই আয়োনাইজেশনের যে এই হঠাৎ গ্যাসিয়াস ফর্মে, মানে কি বলবো, হঠাৎ করে যে আয়োনাইজেশন প্রসেসটা হইলো, এটা এখানে কারণে একটা আমরা, কিসের বোতল? ও আচ্ছা, আসেন দেখা দিয়ে যান একটু আপনাদের আপনার ইয়েতে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে কারেন্ট যখন যায় তখন ওই যে বায়ুর যে কণাগুলো ওগুলো হচ্ছে অণু আকারে থাকে বা পরমাণু আকারে থাকে, ওগুলা হঠাৎ করে আয়োনাইজড হয়ে যায় এবং এখানে প্রচুর এনার্জি লাগে। তো ওই সময় একটা সাউন্ড তৈরি হইতে পারে। তো দুইটা ব্যাখ্যা দেওয়া যায়, একটা হচ্ছে মেঘের সাথে মেঘের যখন ঘর্ষণ হয় ওই আওয়াজটা হইতে পারে, আবার যখন বাতাস আয়োনাইজড হয়ে যায়, হ্যাঁ, তো বাতাস যখন আয়োনাইজড হয়ে যায় তখনও একটা সাউন্ড হয়। তো এটা সবসময় আমরা শুনি বা শুনি না, কাছে হইলে দূরে হইলে বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে। কিভাবে চার্জড হলো ক্লাউড? ক্লাউডের সাথে ক্লাউডের ঘর্ষণের কারণে। ওকে, আমার মনে হয় আসলে অনেক মেসেজ জমে গেছে, 1100 প্লাস। তো আমরা ক্লাসটা আসলে এখানেই শেষ করি, তোমাদের প্রশ্ন